হ্যালো স্টুডেন্ট, আজকের এই ক্লাসে আমি তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 12 এ তোমরা যারা থার্ড সেমিস্টারে পড়ো তোমাদের যে ইকোনমিক্স সাবজেক্ট আছে সেই সাবজেক্টের মক টেস্ট পেপার অলরেডি আমরা 1 করেছি, মক টেস্ট পেপার 2 করে দিয়েছি এবং বোর্ড মডেল পেপার করে দিয়েছি। আজকের ক্লাসে আমি তোমাদের সামনে আলোচনা করব মক টেস্ট পেপার 3, মক টেস্ট পেপার 4, মক টেস্ট পেপার 5 এই তিনটে পেপার আলোচনা করব। তো চলো এক এক করে আমরা কোশ্চেন দেখি। তোমাদের সবার পড়া হয়ে গেছে আশা করছি 6টা ইউনিট। তারপর তোমরা নিশ্চয়ই এমসিকিউ করতে পারো। বলো অ্যানসার কি হতে পারে? নিচের বিবৃতিগুলি বিবেচনা করো। মূলধন একটি ভান্ডার, বিনিয়োগ একটি প্রবাহ। কারেক্ট অ্যানসার কি হবে? মূলধন একটি ভান্ডার, ঠিক। আবার বিনিয়োগ একটি প্রবাহ, ঠিক। কারেক্ট অ্যানসার হবে এ। এখানে কারেক্ট অ্যানসার হবে এ। 2 নম্বর কোশ্চেন, নিচের কোনটি হস্তান্তর প্রদান, অর্থাৎ এর মধ্যে কোনটা ট্রান্সফার পেমেন্ট? ভিক্ষুককে কিছু প্রদান করলাম, এটা তো অবশ্যই ট্রান্সফার পেমেন্টের মধ্যে। ট্রান্সফার পেমেন্ট মানে কাকে ট্রান্সফার পেমেন্ট বলে? যেটা একতরফা। ভিক্ষুককে তুমি প্রদান করলে কিছু, এটা একতরফা। ছেলে মেয়েদের হাত খরচা দিলে একতরফা। অবসর, এটা অবসর হবে। অবসর প্রাপ্ত কর্মীকে পেনশন দেওয়া হলো, অবসর প্রাপ্ত কর্মীকে পেনশন দেওয়া হলো, এটাও একতরফা। তাহলে কারেক্ট অ্যান্সার হবে পরের সবগুলি। কোন দেশের জাতীয় আয় সংক্রান্ত রাশিগত ওই দেশের জাতীয় আয় সম্পর্কে ড্যাশ পরিমাণ প্রদান করে। কি পরিমাণ প্রদান করে? বাস্তব বা প্রকৃত, বাস্তব বা প্রকৃত পরিমাণ প্রদান করে। 4 নম্বর, বাজার দাম বলছে বাজার দামে এনএনপি এবং উপাদান ব্যয় এনএনপি কখন সমান হয়? যখন, দেখো আমি তোমাকে বুঝিয়ে দিই, নিশ্চয়ই তুমি জানো, তোমরা প্রত্যেকেই জানো এনএনপি এমপি। বলছে এনএনপি এমপি আর এনএনপি এফসি কখন কখন সমান হয় জানো? এমপি আর এফসির মধ্যে ডিফারেন্সটা কি? নেট ইনডাইরেক্ট ট্যাক্স। এটা যদি না থাকে তাহলে সমান হয়। তাহলে নেট ইনডাইরেক্ট ট্যাক্স অর্থাৎ এইটা হবে ঠিক কোনো পরোক্ষ কর আর ভর্তুকি। তাই আমি কেন বলেছি নেট ইনডাইরেক্ট ট্যাক্স বের করার ফর্মুলা কি জানো তো? ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি। তো যদি না তাহলে এটা কারেক্ট অ্যান্সার। এবার বলেছে পাঁচেরটা, বাজার দামে জিএনপি হলো 200 টাকা, বিদেশ থেকে নেট আয় বলছে 20 টাকা, পরোক্ষ কর 20 টাকা, ভর্তুকি 10 টাকা হলে উপাদান ব্যয়ে জিডিপির পরিমাণ। আমার মনে হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার অপশনটা দেয়নি। তো আমি অঙ্কটা তোমাদের সামনে করে দেব। আগে বহুবার করিয়েছি, আবার করে দেব। কি বের করতে হবে? জিডিপি এফসি করো, দিয়ে দেবে কি জিএনপি এমপি। জিএনপি এমপি দিয়ে দেবে। তাহলে এমপি থেকে এফসি যাবো কি করে? বলো এমপি থেকে এফসি যাবো কি করে? এমপি থেকে এফসি যাবো কি করে? ওই এনপি আর এফসি ডিফারেন্স কি? নেট ইনডাইরেক্ট ট্যাক্স। এনপি থেকে এফসি যেতে গেলে কি করতে হবে? নেট ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস করতে হবে। নেট ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস করে দিলাম, নেট মাইনাস। তাহলে এমপি এফসি হয়ে গেল। এবার এই এন থেকে ডি, ন্যাশনাল থেকে ডোমেস্টিকে যাবো কি করে? ন্যাশনাল থেকে ডোমেস্টিক যেতে গেলে কি করতে হবে? এনএফআই এ মাইনাস করতে হবে। এনএফআই এ মাইনাস করতে হবে। সিএনপি এমপি কত ছিল? 200। এনআইটি কত করেছে? এনআইটি এই দেখো পরোক্ষ কর 20 আর ভর্তুকি 10। তাহলে 20 থেকে 10 বাদ দিলে কত হবে? 20 থেকে 10 বাদ দিলে হচ্ছে 10। ঠিক আছে। আর এনএফআই এ কত বলেছে? এনএফআই এ বিদেশ থেকে নিট আয়, বিদেশ থেকে প্রাপ্ত নিট আয়, বিদেশ থেকে টাকা আসছে 20। তাহলে কত হলো অ্যান্সার? 116। আচ্ছা কারেক্ট অ্যান্সার দিয়েছে। যাই হোক 117 এটা আমার কারেক্ট অ্যান্সার, পাঁচটা হবে ভুল। এবার বলছি আর্থিক জিডিপি বাই প্রকৃত জিডিপি, এটাকে কি বলে? নমিনাল জিডিপি বাই রিয়াল জিডিপি ইকুয়াল টু জিডিপি ডিফলেটার। কোনটা এই হবে? জিডিপি হ্রাস হবে, এটাকে বলে ডিফলেট, জিডিপি ডিফলেটার। 7 নম্বর বলছে উপাদান ব্যয় জাতীয় উৎপাদন 600 কোটি টাকা। মানে
তোমাকে বের করতে হবে বাজার দামে জাতীয় উৎপাদন কত হবে, জিএনপি এমপি কত হবে, দিয়ে দিয়েছে কি, তোমাকে দিয়ে দিয়ে জিএনপি এফসি। তাহলে এফসি থেকে এমপি থেকে কি করতে হবে, যোগ করতে হবে কি, নেট ইনডাইরেক্ট ট্যাক্স যোগ। 600 বলে দিয়েছিল, নেট ইনডাইরেক্ট ট্যাক্স পরোক্ষ কর থেকে তুমি বাদ, 200 থেকে 72 বাদ দিলে কত হবে, 125। কারেক্ট অ্যান্সার 725। 8 নম্বর, নিচের বিবৃতিগুলি থেকে সঠিক বিবৃতিগুলি নির্বাচন করো। ভান্ডার চলরাশি কোন সময় বিন্দুতে পরিমাপ করা হয়, এটা তো ঠিক, কোনো ভুল নেই এখানে। তারপর প্রবাহ চলরাশি কোন সময়কালে পরিমাপ করা হয়, এটাও ঠিক। তাহলে কারেক্ট অ্যান্সার হবে সি, এ এবং বি উভয়। কেলসের তত্ত্বে অনুমান করা হয়েছে স্বল্পকালে আয় বাড়লে গড় ভোগ্য প্রবণতা, স্বল্পকালে আয় বাড়লে গড় ভোগ্য এপিসি কমে। ঠিক আছে, ঠিক আছে অ্যান্সার। এবার আমরা কি জানি এমপিসির সাথে এমপিএস যোগ করলে তার যোগফল কত হয়, 1 হয়, 1। এটা হবে কারেক্ট অ্যান্সার সি। এবার বলছি ভোগ অপেক্ষকের সমীকরণ, ভোগ অপেক্ষকের সমীকরণ কত হচ্ছে, সি ইকুয়াল টু 100 প্লাস 0.6 ওয়াট। ভোগ অপেক্ষকের সমীকরণ বলেছে কনজাম্পশন ফাংশন বলেছে সি ইকুয়াল টু 100 প্লাস 0.6 ওয়াই হলে সঞ্চয় অপেক্ষকের সমীকরণ কত হবে। কারেক্ট অ্যান্সার হলো, কারেক্ট অ্যান্সার তোমাকে বলতে হবে, কারণ আমরা কি জানি ওয়াই ইকুয়াল টু, বলো আমরা কি জানি ওয়াই ইকুয়াল টু সি প্লাস এস। আচ্ছা, আমাকে ওয়াই ইকুয়াল টু সি কত, 100 প্লাস 0.6 ওয়াই প্লাস এস। তাহলে কি হচ্ছে দেখো না, এখানে ওয়াই মাইনাস 0.6 ওয়াই ইকুয়াল টু, আচ্ছা মাইনাস 100টা ওই দিক নিয়ে চলে যাও, তাহলে বেটার হবে আমাদের জন্য। মাইনাস 100 ইকুয়াল টু এস, তাহলে কি হচ্ছে ওয়াই থেকে 0.6 ওয়াই বাদ দিলে 0.4 ওয়াই হয়, মাইনাস 100 প্লাস 0.4 ওয়াই ইকুয়াল টু এস। এটাই তো বের করতে বলেছিল। কোন অপশনটা হচ্ছে, এই দেখো সি নম্বর অপশনটা হচ্ছে। এবার বলছে মুক্ত অর্থনীতি মানে, মুক্ত অর্থনীতি বলেছে, অর্থ মানে কি, অর্থ মানে মানে ওপেন, ওপেন ইকোনমিতে সরকারি কাজকর্ম থাকলে ঠিক আছে মোট চাহিদার পরিমাণ কি হবে। ঠিক আছে, তো বলছে আমরা জানি তো সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, এটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, যদি মুক্ত অর্থনীতি না বলতো তখন সি আই জি, তাহলে এখানে এই যে এটা লাস্টের অ্যান্সারটা হবে ডিটা। 13টা কি বলে, সরল কেলসিয়াম মডেলে বিনিয়োগ গুণকের মান কত, ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার ভ্যালু কত, ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার জানো, প্রত্যেকেই জানো ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার ভ্যালু কত, কে ইকুয়াল টু 1 বাই এমপিএস। এই যে সি হবে, সি 13টা হবে। 14 নম্বর কোশ্চেনে চলে আসবো। 3 ক্ষেত্র বিশিষ্ট মডেলে ভারসাম্য জাতীয় আয় নির্ধারিত হয় কখন, যখন এস প্লাস টি ইকুয়াল টু আই প্লাস ডি হয়, মেইন ক্লাসে করানো হচ্ছে। 14টা। 15 নম্বর, কর গুণকের মান মানে ট্যাক্স মাল্টিপ্লায়ার মান যদি 1 এর বেশি হয়, ট্যাক্স মাল্টিপ্লায়ার মান যদি গুণক মান যদি 1 এর বেশি হয়, কখন 1 এর বেশি হয়, কখন 1 এর বেশি হবে, যদি এমপিসির মান হাফের বেশি, এমপিসির মান যদি হাফের বেশি। কারণ আমরা তো জানি ফর্মুলা জানি, জানো আমরা ট্যাক্স মাল্টিপ্লায়ার ফর্মুলা কি জানি, এমপিসি বাই 1 মাইনাস এমপিসি। তা আমি বললাম 1 এর 2 এর বেশি হয়, 1 এর 2 মানে কত, 0.5, তার বেশি কত হবে, ধরো 0.6 কত, 0.6 ডিভাইড বাই 1 মাইনাস 0.6 কত হচ্ছে, 0.6 ডিভাইড বাই 0.4 করে দাও, 0.6 ডিভাইড বাই 0.4 1, 1 এর বেশি হবে, বুঝতে পারলে তো কারেক্ট অ্যান্সার হবে হাফের বেশি, হাফের বেশি। সুষম বাজেট ফর্ম কাকে বলে, ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার বিবিএম কাকে বলে, 1 এর বেশি 1 এর সমান, এটা সবসময় 1 এর সমান হয়। সুষম বাজেট গুণকের মান 1 হয়, 1 এর মান সবসময় 1 হয়। 16টা হচ্ছে তোমার পি, 16 কারেক্ট অ্যান্সার হবে পি। 17 নম্বর,
বলছে বাণিজ্য ব্যালেন্স মানে ওই ব্যালেন্স অফ ট্রেড কার কার মধ্যে মাইনাস ইনপুট এক্সপোর্ট অফ গুডস মাইনাস ইম্পোর্ট অফ গুডস। দেখো কোথায় লেখা আছে, কোথায় লেখা আছে খোঁজো তো, আরে অ্যাটলিস্ট তো খোঁজো এক্সপোর্ট অফ গুডস আর ইম্পোর্ট অফ গুডস কোথায় লেখা আছে। প্রথম পয়েন্ট, দ্রব্যের রপ্তানি এবং দ্রব্যের আমদানি। 18 লেনদেন ব্যালেন্সের কোন দিকে বৈদেশিক মুদ্রায় আগমন নথিভুক্ত করা হয়। লেনদেন ব্যালেন্সের কোন দিকে, দুটো দিক তো থাকে, দুটো দিকই তো থাকে, একটা ডেবিট দিক একটা ক্রেডিট দিক, ঠিক আছে। লেনদেন ব্যালেন্সের কোন দিকে বৈদেশিক মুদ্রায় আগমনে নথিভুক্ত করা হয় বলো, ডেবিট দিক না ক্রেডিট দিক। ক্রেডিট দিকে, ক্রেডিট দিকে মানে ক্রেডিট দিক মানে পাওনা, এটা হবে অ্যান্সার। লেনদেন ব্যালেন্সের উৎপত্তি কখন ঘটে, সারপ্লাস কখন হয়, লেনদেন ব্যালেন্সে ব্যালেন্স অফ পেমেন্টে কখন সারপ্লাস হয়। তো দেখো কারেক্ট অ্যান্সার কি হবে, স্বয়ংক্রিয় প্রদান মাইনাস স্বয়ংক্রিয় প্রদান বেশি হলে প্রাপ্তির চেয়ে। কি বলেছে, আরে সারপ্লাস কখন হয়, সারপ্লাস আসে বেশি যায়, বললাম কালকে তো বোঝালাম আসবে বেশি যাবে একটু। তাহলে প্রথমটা তো হবে না, প্রথমটা বলতে যাবে বেশি, তো হতে পারে। তারপর স্বয়ং বিধানকারী প্রাপ্তি বেশি হবে স্বয়ং বিধানকারী প্রদান, না এরকম কিছু ছিল না, এরকম কিছু ছিল না, এটা হচ্ছে না। লাস্ট পয়েন্ট, স্বয়ংভূত প্রাপ্তি ঠিক আছে বেশি হবে স্বয়ংভূত প্রদানের চেয়ে, তাহলে লেনদেন ব্যালেন্সে উৎপত্তি ঘটে, এটা হচ্ছে কারেক্ট। ঠিক আছে, নেক্সট কি বলে 2 নম্বর, ইউএস ডলার। নাম তো শুনেছো, নাম তো শুনেছো ইউএস ডলার। $1 25 টাকা থেকে কমে 83 টাকা যদি হয় তার মানে কি, তার মানে কি আমাদের দেশ এগিয়েছে, আমাদের দেশের উন্নতি হয়েছে। তো ধরো সিম্পল ব্যাপার, আজকে $1 দাম 90 টাকা, ধরো $1 দাম 90 টাকা ছিল, কিন্তু এখন সেই $1 দাম 90 থেকে কমে ধরো 80 হয়ে গেল, তাহলে আমাদের জন্য তো খুব ভালো। আগে আমরা ইউএস থেকে যেই জিনিস $1 দিয়ে যেই জিনিসটা আনতাম, ঠিক আছে, অর্থাৎ $1 দিয়ে আগে 90 টাকা জিনিস আনতাম, এখন ডলারের রেট কমে যাওয়াতে 80 টাকা দাম সেই জিনিস আনতে পারছি না, তাহলে আমাদের দেশের জন্য ভালো নয়, অবশ্যই ভালো। তাহলে মানে কি ভারতীয় রুপির মূল্য বেড়েছে, ইউএস ডলারের অবমূল্যায়ন ঘটেছে, এটা এই দুটোই কারেক্ট আছে। তাহলে কারেক্ট আনসার কি হবে, কোনটা হবে, পুরো বিতে চলে আসে, পুরো বিতে চলে আসে। বলছে স্বাধীনতার আগে ভারতের অর্থনীতি কেমন ছিল, অনুন্নত ছিল, উন্নত ছিল, আরে কি স্বাধীনতার আগে তো ভারতবর্ষের অর্থনীতি উন্নত ছিল না, স্ট্যাগনেন্ট অনড় ছিল, ঠিক আছে, নাকি বিএসসি দেখো উন্নত এবং অনড় দুটোই ছিল, কি হবে তাই। স্বাধীনতার আগে দেশের কোন ক্ষেত্রটি জাতীয় আয় সবচেয়ে বড় অবদানকারী রেখেছিল এবং সবচেয়ে বড় নিয়োগকারী ছিল, কৃষি। কোনো সন্দেহ থাকতে পারে না এটা, এটা তো না করেও লেখা যায়। উপনিবেশ শাসনকালে ভারতের কোন শিল্প ভয়ানক ক্ষতিগ্রস্ত হয়েছিল, হস্তশিল্প। কারেক্ট আনসার হবে হস্তশিল্প হয়েছিল। 24 উপনিবেশ কালে ভারতের জনসংখ্যা সংকুচিত প্রতিফলিত করে উচ্চ জন্মহার, উচ্চ মৃত্যু হার, শিশু মৃত্যুর হার, সবগুলি। কারেক্ট আনসার সবগুলি। উপনিবেশ কালে ভারতের জনসংখ্যা সংকুচিত ও প্রচুর জন্ম, প্রচুর মৃত্যু হতো, প্রচুর শিশু মৃত্যুর হার ছিল। কারেক্ট আনসার সবগুলোই হয়েছে। 25 ভারত অধিকাংশ প্রচ্ছন্ন বা ছদ্মবেশী বেকার দেখা যায় কোথায়, কোথায় প্রচ্ছন্ন বা ছদ্মবেশী বেকারত্ব দেখা যায়, কৃষি ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে দেখা যায়। এবার বেকার ব্যক্তিদের যেভাবে গণনা করা হয় সেটা কি, শ্রমবাহিনী মাইনাস কর্মরত সমবাহিনী মানে কর্মীবাহিনী, সমবাহিনী মাইনাস কর্মীবাহিনী করলে বেকার বেকার। 27 যে ব্যবস্থায় কোনো শ্রমিক তার জীবিকা অর্জনের জন্য নিজের সম্পদ কাজে লাগায় তাকে কি বলা হয়, যে ব্যবস্থায় কোনো শ্রমিক কোনো একজন লেবার তার জীবিকা অর্জনের জন্য, ঠিক আছে, নিজের সম্পদ কাজে লাগায় তাকে কি বলে, মজুরি ভিত্তিক নিয়োগ, নিয়মিত নিয়োগ, অনিয়মিত নিয়োগ, স্বনিযুক্তি। কারেক্ট অ্যান্সার কি হবে, এর কারেক্ট অ্যান্সার হবে স্বনিযুক্তি। নেক্সট 28 যে অবস্থায় নিয়োগের বৃদ্ধি ছাড়াই শুধু কলা কৌশলের জোরে কোনো অর্থনীতির প্রসার বা প্রবৃদ্ধি ঘটে তাকে কি বলে, তাকে কি বলে, যে অবস্থায় নিয়োগ বাড়ানো ছাড়াই শুধু কলা কৌশলের জোরে কোনো অর্থনীতির প্রসার বা প্রবৃদ্ধি ঘটে তাকে কি বলে, ড্যাশ প্রসার বা প্রবৃদ্ধি বলে। তাহলে কারেক্ট অ্যান্সার কি হতে পারে, এখানে কারেক্ট অ্যান্সার হবে নিয়োগহীন। 29 নিচের কোনটি মানব উন্নয়নের নির্দেশক, নিচের কোনটা মানব উন্নয়ন নির্দেশক, জন্মকালে আয়ু প্রত্যাশা, প্রসূতি মৃত্যুর হার, শিশু মৃত্যুর উচ্চ হার,
উপরের সঙ্গ, নিচের কোনটি মানব উন্নয়নের নির্দেশক? এটার অ্যান্সারটা উপরের সবগুলোই হবে। শিল্পায়নের লক্ষ্যে চীনে ড্যাশ কর্মসূচি চালু করা বিরাট সম্মুখ গতি লঙ্ঘন। ৩১, চীনে কমিউন ব্যবস্থা কোন ক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট? কমিউন ব্যবস্থা কিসের সঙ্গে? কৃষির সঙ্গে সংশ্লিষ্ট। ৩২, যার নেতৃত্বকালে মহান সাংস্কৃতিক বিপ্লব প্রবর্তন করা হয়েছিল সেটা কি? মাও সে টুং। মাও সে টুং। জীবিকা কাঠামো বলতে কি বোঝায়? জীবিকা কাঠামো বলতে কি বোঝায়? বলছে বিভিন্ন জীবিকায় শ্রমিক বাহিনীর বন্টন। নিচের কোনটি গ্রামীণ ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎস? মহাজন। সাধারণত প্রাতিষ্ঠানিক উৎস সমবায় সমিতি, বাণিজ্যিক ব্যাংক, আঞ্চলিক গ্রামীণ ব্যাংক। এমএসপি বলতে কি বোঝায়? ঠিক আছে, কৃষকদের জন্য সর্বনিম্ন, ঠিক আছে, সহায়ক মূল্য। এমএসপি বারবার বলেছিলাম এটা ক্লাসে। নিচের কোনটি ভারতীয় সবুজ বিপ্লবের বৈশিষ্ট্য নয়? মধ্যে কোনটা সবুজ বিপ্লবের বৈশিষ্ট্য নয়? রাসায়নিক সার ব্যবহার, তোমার ক্ষুদ্র জলসেচ ব্যবস্থার প্রসার, কীটনাশকের ব্যবহার, নাকি চিরাচরিত বীজের ব্যবহার? কারেক্ট অ্যান্সার কি হতে পারে? চিরাচরিত বীজের ব্যবহার হচ্ছে সবুজ বিপ্লবের বৈশিষ্ট্য নয়। জনসাধারণকে খাদ্য সরবরাহের প্রসঙ্গে পিডিএস এর পুরো কথাটা কি? পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। ৩৮, প্রয়োজনের সময় ব্যবহার করার জন্য এফসিআই কর্তৃক রক্ষণাবেক্ষণ করা খাদ্য ভাণ্ডারকে কি বলা হয়? আপৎকালীন ভাণ্ডার। আপৎকালীন ভাণ্ডার। ৩৯, নিচের কোনটি ভারতের ভূমি সংস্কারের একটি অংশ? কোনটা ভূমি সংস্কারের মধ্যে পড়ে? এর মধ্যে কোনটা ভূমি সংস্কারের মধ্যে পড়ে? জোতের উত্তর সময় নিয়োগ বা নির্ধারণ। লাস্ট কোশ্চে, মক টেস্ট পেপার 3, ভারতের সাম্প্রতিককালে অর্থনৈতিক সংস্কারের সঙ্গে এলপিজি কথাটির ফুল ফর্ম কি? এটা তো সোজা কোশ্চেন দিয়েছে, বলো। প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, লিবারাইজেশন। এটা হবে উদারীকরণ, তারপর উদারীকরণ, বেসরকারীকরণ, বিশ্বায়ন। এটা তো কারেক্ট অ্যান্সার হবে। তো দেখতে পারলে আমরা দেখতে দেখতে মক টেস্ট পেপার 3 করে দিলাম। এবার আমরা মক টেস্ট পেপার 4 ঢুকে যাব। এক করে ঢুকে যাব মক টেস্ট পেপার 4। দেখো কি বলেছে মক টেস্ট পেপার 4টা। বলছে অর্থনৈতিক তত্ত্বে যে শাখা সমগ্র অর্থনীতি ব্যাপী বিষয় নিয়ে আলোচনা করে তাকে কি বলা হয়? অর্থনৈতিক তত্ত্বের যে ব্রাঞ্চে সমগ্র অর্থনীতি নিয়ে, এটা আর কি বলার দরকার আছে? এটা তো বুঝতেই পারছো, ম্যাক্রো ইকোনমিক্স। কারেক্ট অ্যান্সার হবে ম্যাক্রো ইকোনমিক্স। ঠিক আছে, সমষ্টিগত অর্থনৈতিক তত্ত্ব। যখন আমরা কোনো দেশের জাতীয় আয় সংক্রান্ত বিভিন্ন বছরের তথ্য সংগ্রহ করি, সেটি কোন ধরনের রাশি তত্ত্ব প্রকাশ করে? কালিক সারির রাশি, টাইম সিরিজ, যাকে টাইম সিরিজ বলে থাকে। জিএনপি আর জিডিপির মধ্যে পার্থক্য কি? মানে এন আর ডির মধ্যে পার্থক্য ওই নেট ফ্যাক্টর ইনকাম হবে আমরা বিদেশ থেকে অর্থ, এই যে কোথায় লেখা আছে বিদেশ থেকে আগানো নিট বদানা নাকি? হ্যাঁ, এইটা বিদেশ থেকে আগানো বেঙ্গলি তো, তাতে ইংলিশ ল্যাঙ্গুয়েজে এটা নেট ফ্যাক্টর ইনকাম হবে আমরা। যখন স্থূল বিনিয়োগ, যখন বলছে যখন স্থূল বিনিয়োগ ধনাত্মক, তখন নেট বিনিয়োগ কি হয়? মানে গ্রস ইনভেস্টমেন্ট যদি পজিটিভ হয় তখন নেট ইনভেস্টমেন্ট কি হতে পারে? গ্রস ইনভেস্টমেন্ট পজিটিভ হলে নেট ইনভেস্টমেন্ট কি হতে পারে? দেখো, এক তো ধনাত্মক হতে পারে, কোনো সন্দেহ নেই। শূন্য হতে পারে, কোনো সন্দেহ নেই। ঋণাত্মক আমার ডাউট আছে, ঋণাত্মক হতে পারে কিনা। কিন্তু আমি জানি কি হবে অ্যান্সার। আমার কাছে অ্যান্সার লাগবে পজিটিভ। 5, দুই ক্ষেত্রীয় মডেলে আয়ের বৃত্তাকার প্রভাব বলতে কি বোঝায়? সেক্টর, একটা হাউস আর একটা ফার্ম। হাউস ফার্ম থেকে দেখি হাউস। এটাই তো টু সেক্টর। এই যে পরিবার থেকে ফার্মে অর্থ প্রদান এবং তা পুনরায় ফিরে আসা, এ হবে পাঁচেরটা হবে। 6 নম্বর, নিচের কোনটি আয় পদ্ধতির গণনার অন্তর্ভুক্ত নয়? কোনটা আয় পদ্ধতির গণনার মধ্যে আসে? দেখো, ফার্মে অবন্টিত মুনাফা ইনকাম মেথডের মধ্যে আসবে। মালিক অধিকৃত বাড়ির আরোপিত খাজনা, এটাও আসবে।
ঠিক আছে, কিন্তু মূলধনী লাভ এটা আসে না ইনকাম মেথডে। নেক্সট কি বলেছে একটা অঙ্ক সাতেরটা, ভোগ অপেক্ষকের সমীকরণ বলছে সি ইকুয়াল টু 100 প্লাস 0.51 হলে ওয়াই 100 হলে এপিসি কত? এর যে সোজা কোশ্চেন তুমি পরীক্ষার হলে কি আশা করতে পারো, কি আশা করতে পারো পরীক্ষার হলে? 100 প্লাস 0.5 এর সাথে 100 গুণ করলে একবারে করে দাও, 100 50 150 হয়ে গেল, সি হয়ে গেল 150। এপিসি বের করার ফর্মুলা কি? সি বাই ওয়াই 150 বাই 100, অ্যান্সার হলো 1.5। কারেক্ট অ্যান্সার বের করে দিলাম। কারেক্ট অ্যান্সার বেরিয়ে গেল আমাদের সাতেরটা সি। কারেক্ট অ্যান্সার আটেরটা। এপিসি আর এমপিসি এর সম্পর্ক করো। এপিসি আর এমপিসি এর মধ্যে সম্পর্ক এরকম যে যখন এপিসি কমে, যখন এপিসি কমতে থাকে তখন এমপিসি কি হয়? এমপিসিও কম। এপিসি কমলে এমপিসি কম। নয়টা স্বয়ংক্রিয় বিনিয়োগ মানে অটোমেটিক ইনভেস্টমেন্ট কাকে বলে? অটোমেটিক ইনভেস্টমেন্ট বিনিয়োগকারীর ইচ্ছার উপর নির্ভর করে। ঠিক আছে, তাহলে এটা কি হলো? এই যে আয়ের স্তর বা সুদের হারের উপর নির্ভর করে না, বিনিয়োগকারীর ইচ্ছার উপর নির্ভর করে। কারেক্ট অ্যান্সার হবে নয়টা সি। দশেরটা সঞ্চয় কি প্রকাশ করে? সঞ্চয় কি প্রকাশ করে? আয়ের বৃত্তস্রোত থেকে নির্গমন বা ছিদ্র, আয়ের বৃত্ততে অনুপ্রবেশ, নির্গমন এবং অনুপ্রবেশ উভয়, উপরের কোনোটিই নয়। তো কারেক্ট অ্যান্সার হবে আয়ের বৃত্তস্রোত থেকে নির্গমন বা ছিদ্র। সরল ক্যালসিয়াম মানে সিম্পল ক্যালসিয়াম মানে ভারসাম্য স্থায়ী হবে। কখন ভারসাম্য আসে? ভারসাম্যটা কখন আসে? ওই যে এইটা, এটা হচ্ছে ভারসাম্য আসে। এমপিসির মান 0 থেকে 1 থাকে, 0 এর বেশি কিন্তু 1 এর কম। সরকারি ব্যয় গুণক মানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার, ট্যাক্স মাল্টিপ্লায়ার অপেক্ষা কি হবে? বড় হবে, সমান হবে, নাকি কম হবে? কারেক্ট অ্যান্সার হবে বড় হবে। 13 নম্বর বিবৃতি ওয়ান কি বলে? কেন্সের তত্ত্বে এমপিসির মান 0 থেকে 1 এর মধ্যে থাকে। ঠিকই তো বলেছে, এমপিসির মান তো 0 থেকে 1 এর মধ্যেই থাকে কেন্সের তত্ত্বে। আর বিবৃতি 2 কি বলছে? সি প্লাস আই রেখা এবং 45 ডিগ্রি রেখা, দেখো ছবিটা কেমন হয় তোমাকে বলে দিই। এটা দেখো সি প্লাস আই রেখা, সব বলেছি, এটা ধরো প্লাস আই রেখা, আর না হলে এটাকে ধরো সি রেখা ধরো, এটাকে সি রেখা ধরো, এটা ধরো আই রেখা, তাহলে সি প্লাস আই কি হবে? সি যোগ হবে, ধরো এরকম সি প্লাস আই, এটা ধরো সি প্লাস। ঠিক আছে হচ্ছে। আর 45 ডিগ্রি রেখা কোনটা? এটা ধরো 45 ডিগ্রি রেখা, এটা ধরো 45 ডিগ্রি রেখা, তাহলে সি প্লাস আই রেখা 45 ডিগ্রি রেখা কি হচ্ছে? সি প্লাস আই রেখা এবং 45 ডিগ্রি লাইনের ছেদবিন্দু কেন্দ্রীয় ছেদবিন্দু নামে পরিচিত। সঠিক বিকল্প নির্বাচন। উভয় বিবৃতি সত্য, উভয়টাই মিথ্যা। দেখো 13 নম্বর কোশ্চেনটা কি বলছে? উভয় বিবৃতি সত্য, দুটো বিবৃতি সত্য। এখানে কি বলবো কোনটা ভুল? দুটোই তো ঠিক, দুটোই ঠিক। 14টা নিশ্চিত উক্তি এ কি বলেছে? কোন ক্লোজ ইকোনমি বদ্ধ অর্থনীতি ভোগ বিনিয়োগ ও সরকারি ব্যয় হলো মোট চাহিদার 3টি উপাদান। ঠিক তো, একদম ঠিক। সি আই আর জি ঠিকই বলেছে, ক্লোজ ইকোনমি বলেছে। কারণ যুক্তি কি দেখি যে মোট চাহিদা রেখা ধনাত্মক ভার বিশিষ্ট, ঠিক আছে, এবং মূল বিন্দু থেকে শুরু হয়। একদিকে ডিমান্ড কি মূল বিন্দু থেকে শুরু হয়? না স্যার, না স্যার, স্যার একদিকে ডিমান্ড মূল বিন্দু থেকে শুরু হয় না। ঠিক আছে, তো তাহলে কি বলতে পারলাম? এ মানে এটা সত্য কিন্তু এই 8টা মিথ্যা, তাহলে কোনটা? সি 15। নিচের টেবিল একটা অঙ্ক দিয়েছে, এমপিসি আর এমপিএস এর মান যথাক্রমে দিয়ে দিয়েছে, বলছে বলো এখান থেকে ও এমপিসি বের করতে বলেছে। এমপিসি বের করার ফর্মুলা ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই। ডেল্টা সি কত? 25, ডেল্টা ওয়াই কত? 50, মানে 0.50। এমপিসি হচ্ছে 0.50, কোনটা? আচ্ছা এমপিএস করো, ওয়াই থেকে সি বাদ দিলে তো এস হয়, এস কত হচ্ছে? 50 আর এটা 75।
তাহলে এস এর চেঞ্জ কত স্যার 25, ওয়াই এর চেঞ্জ কত 50। তাহলে এই অ্যান্সার একটা হচ্ছে 0.5, দুটোই 0.5। কারেক্ট অ্যান্সার এ হবে, 15টা হবে এ, 15 অ্যান্সার হবে এ। ষোলো বলছে প্রতিটি আয়ের স্তরে যদি প্রত্যেকে আগের চেয়ে বেশি সঞ্চয় করে তাহলে মোট সঞ্চয় কমবে। এটাকে কি বলে? প্রতিটি ইনকাম লেভেলে যদি প্রত্যেকে আগের চেয়ে বেশি সঞ্চয়, আগে আমি যদি আগে বেশি সঞ্চয় সেভিং করে তাহলে মোট সঞ্চয়টা কি হবে? মোট সঞ্চয় কমবে। আগে তো সঞ্চয় সেভিং এখন কি আগে যে সেভিং আরো বেশি বেশি করে করে তাহলে মোট সঞ্চয় কমবে এবং এই ফলাফল কি করে? সঞ্চয় গুণক। ঠিক আছে? মিত ব্যয়টার বিরোধাভাস, এটাকে বলা হয় প্যারাডক্স অফ থ্রি। এটাকে বলা হয় প্যারাডক্স অফ থ্রি। ঠিক আছে? সঞ্চয়ের আপাত বিরোধিতা। নেক্সট, অদৃশ্য লেনদেনগুলি অন্তর্ভুক্ত করা হয়। অদৃশ্য লেনদেনগুলি অন্তর্ভুক্ত করা হয় কার মধ্যে? বিওপির মধ্যে। বিওপি বাণিজ্য ব্যালেন্সের খাতে, বিওপির চলতি খাতে, বিওপির মূলধনী খাতে, নাকি এগুলির কোনোটিই নয়? 17টা হবে বিওপির চলতি খাতে। সমন্বয় বিধানকারী দফাগুলি বলতে কি বোঝায়? সমন্বয় বিধানকারী দফাগুলি বলতে বিওপি ব্যালেন্সের পুনরুদ্ধার করতে হবে, বিওপি ব্যালেন্স ভারসাম্য কাজ আর বিওপি ভারসাম্য সংশোধন করতে ব্যবহার করা হয়। কারেক্ট অ্যান্সার হবে তোমার ব্যালেন্স পুনরুদ্ধার করতে আর ভারসাম্য সংশোধন করতে। তাহলে এ আর সি হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। এই দুটো সব বারবার বলছি, এগুলো তোমাকে পড়তে হবে। বেসিক ক্লাস যদি তোমার ভালো করে করা থাকে বেসিক পড়ানো তো এমসিকিউ একদম সোজা। তোমার বেসিক ক্লাসগুলো যদি ভালো করে করে রাখো। 19, সরকার কর্তৃক নির্ধারিত বিনিময় হারকে কি বলে? সরকার বিনিময় নির্ধারণ করে তাকে বলে স্থির বিনিময় হার। বলছে কি প্রিন্টার নিচের বিবৃতিগুলি যত্ন সহকারে পড়ো এবং সঠিক বিকল্প নির্বাচন কর। বিবৃতি 1, যদি ইউএস ডলার হচ্ছে 80 টাকার বদলে বর্তমানে 85 টাকার বিনিময় হয় তার মানে তো হয়ে গেল শেষ, খেলা শেষ। ভারতের টাকার মূল্য কমেছে। ঠিক আছে? সত্য কথা বলেছে। দেশীয় মুদ্রার মূল্য হ্রাস রপ্তানিতে উৎসাহিত করে। ঠিক আছে? এটাও সত্য কথা বলেছে। তাহলে কারেক্ট অ্যান্সার হবে উভয় বিবৃতি সত্য। নেক্সট, এবার হচ্ছে গ্রুপ বি, যাকে বিভাগ বি বলতে বলি আমরা। জমিদারদের প্রধান আগ্রহ ছিল খাদ্য সংগ্রহ করা, কৃষির অবসংগতি করানো, খাদ্য সংগ্রহ করা, নবশোষক করা। জমিদারদের মেইন উদ্দেশ্য কি ছিল? জমিদারদের প্রশাসনের উদ্দেশ্য হয় খাজনা আদায়, যেমন তেমন করে খাজনা আদায় করা, খাজনা সংগ্রহ করা। ভারতের জনসংখ্যার রূপান্তর ইতিহাসে কোন বছরটি বিরাট বিভাজনের বছর বলা হয়? 1921, 1921 সাল। নেক্সট, স্বাধীনতার সময় ভারতের কৃষির অবস্থা কেমন ছিল? সারের অত্যধিক ব্যবহার হতো, বৃষ্টিপাত এবং কৌশলের উচ্চস্তর নাকি স্বল্প উৎপাদনশীল? তো দেখো কারেক্ট অ্যান্সার কি হতে পারে? কারেক্ট অ্যান্সার হবে স্বল্প উৎপাদনশীল। ভারতের রেলপথের সূচনা এবং প্রবর্তন হয় কত সালে? ভারতের রেলপথের সূচনা এবং প্রবর্তন হয়, ঠিক আছে, এটা দেখো, এটা দেখো তোমাকে বলে দিচ্ছি। এখানে এখানে যে কারেক্ট অ্যান্সারটা 1853 হবে। তুই 1853 এখানে অপশন নেই, তাই 1850 লিখবি। ঠিক আছে? যদি তোমার পরীক্ষা হবে 1853 অপশন না থাকে তখন 1850 লিখবি। কারণ ভারতের রেলপথের সূচনা হয়েছিল 1850 সালের পরে। 25, স্বাধীনতার প্রাক্কালে দেশটির জিডিপি তে সবচেয়ে বেশি অবদান আসছে কোথা থেকে? স্বাধীনতার আগে, এটা প্রাথমিক ক্ষেত্র। 25 হবে সি। 26, কোন অর্থনীতির কোন বিশেষ ক্ষেত্রে নিযুক্ত শ্রমিকের শতকরা হারকে কি বলে? শ্রমিকের বয়স কাটাবো, জীবিকা কাটাবো, সিন্ধু কাটাবো? জীবিকা কাটাবো। 26টা হবে তোমার পি, জীবিকা কাটাবো। এবার অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে প্রাথমিক ক্ষেত্রে নিযুক্ত শ্রমিকের অনুপাত কমে এবং মাধ্যমিক বেশিরভাগ ক্ষেত্রে অনুপাত বাড়ে, এই তথ্য কি বলা হয়? ক্লার্ক ফিশার তত্ত্ব। এটাকে বলা হয় ক্লার্ক ফিশার তত্ত্ব। 28, নিচের কোন দেশটি 1991 সালে অর্থনৈতিক সংস্কার প্রক্রিয়া শুরু করে?
ভারতবর্ষে যে বছর চীনে অর্থনৈতিক সংস্কার প্রবর্তন হয় সেই বছরটা কোন সাল? 1978 সালে। 30 নম্বর, 1958 সালে চীনে একটি প্রচার অভিযান শুরু হয় যাতে জনগণকে তাদের পিছনের উঠোনে শিল্প করতে উৎসাহ দেওয়া হয়। এই কর্মসূচির নাম কি দেওয়া হয়েছে? বিরাট সম্মুখ লম্ফন। 31, স্বল্পকালে বেকারি কমাতে নিচের কোন পদ্ধতি ব্যবহার করা হয়? স্বল্পকালে বেকারি কমাতে তোমার জনসংখ্যা বৃদ্ধির হার কমানো উচিত, আয় ও সম্পদ বন্টন কমানো উচিত, ব্যক্তিগত সরকারি ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানো উচিত, এগুলি কোনোটিই নয়। কোনটা? ব্যক্তিগত ও সরকারি ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানো উচিত। দেখো কালকে আমি এই কোশ্চেনটা করেছিলাম, এটা আমার ডাউট আছে, আমি আগে করেছিলাম, এইটাও হতে পারে বা এটাও হতে পারে, দুটোই হতে পারে। আমি সি নম্বরটা দাঁড় করছি। বলছে স্বল্পকালে বেকারি কমাতে নিজের কোন পদ্ধতি ব্যবহার করা? ব্যক্তিগত এবং সরকারি ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানো। 32, স্তম্ভ 1 আর স্তম্ভ 2 কি বলেছে দেখ। বলছে শ্রম, শ্রম কি হবে? কর্মী বাহিনী প্লাস বেকার জনগণ যারা কাজ করতে সক্ষম এবং ইচ্ছুক, একটা হবে একটু। কর্মী বাহিনী, কর্মী বাহিনী কি হতে পারে? কর্মী বাহিনী হতে পারে কর্মরত লোকের সংখ্যা, দুইটা হবে কি? তিনেরটা বেকার ব্যক্তি সমবাহিনী মাইনাস কর্মরত বাহিনী, তিনেরটা হবে বি। চারটা বেকারের হার কি হবে? শ্রমিক বাহিনীতে কর্মের ব্যক্তিদের প্রভাব, চারটা হবে। এই কালকে এটাই পড়াটা, এই ব্যাপারে অনেক কোশ্চেন মিল আছে দেখতে পাচ্ছি। তাহলে কোনটা হচ্ছে? দেখো ডি এ বি বি নম্বর অপশন। 33, বীজের কোনটি ভারতের সবুজ বিপ্লবের বৈশিষ্ট্য? উচ্চ বর্ষের বীজের ব্যবহার, কৃষি যন্ত্রের ব্যবহার, তারপর রাসায়নিক সারের ব্যবহার, উপরের সবগুলি হচ্ছে সবুজ বিপ্লবের বৈশিষ্ট্য। 33 হচ্ছে তোমার ডি। 34, নিচের কোনটি ক্ষেত্রে জোটের উদ্দেশ্য আইন প্রযোজ্য নয়? কোথায় জোটের উদ্দেশ্য আইন প্রযোজ্য নয়? চা, কফি, রবার, কমিটি বাগিচা, সমবায় ব্যাংক অথবা সরকারি ক্ষেত্রের ব্যাংক, কৃষি বিশ্ববিদ্যালয় অথবা তোমার কৃষি গবেষণা কেন্দ্র। কোথায় জোটের উদ্দেশ্য আইন প্রযোজ্য নয়? 34 কোনটাতে? উপরের সবগুলিতে যদি আসে উদ্দেশ্য আইন প্রযোজ্য। 35, ভারত অর্থনৈতিক সংস্কারের 3টি স্তম্ভ কি? উদারীকরণ, বেসরকারীকরণ আর বিশ্বায়ন। সি হবে, 35 হবে সি। 36, নিচের কোনটি ভারতের ভূমিসংস্কার উপাদান নয়? কোনটা ভূমিসংস্কার উপাদান নয়? সংস্কার উপাদান, জোটের উদ্দেশ্য প্রবর্তন, জোটের সংস্কার, ভারতের খাদ্য কর্পোরেশন প্রতিষ্ঠা, এটা নয়। 36 হবে কি? 37, নাবার্ড নিচের কোন বিবৃতি সঠিক? বলছে এটি গ্রামীণ এলাকায় ঋণদানকারী প্রতিষ্ঠানকে তহবিল সরবরাহ করতে সরকার সংস্থা হিসেবে কাজ করে। এটা সঠিক লাগছে, এটা সঠিক লাগছে এখনো পর্যন্ত। আর কি বলেছে? ঋণদান ব্যবস্থা উন্নতি ঘটাতে উপযুক্ত ব্যবস্থা নিয়ে থাকে, এটাও ঠিক। তাহলে কারেক্ট অ্যান্সার হবে সি, এ এবং বি হয়। কৃষিক্ষেত্রে কোন ধরনের বিজ্ঞানগত সর্বদা? প্রচ্ছন্ন বেকারত্ব। দেশ দশকে ভারত প্রথমবারের মতো এইচ ওয়াই কর্মসূচি গ্রহণ করে 1950, 60, 70। 1960 হবে, 1960। 40, সবুজ বিপ্লব আবির্ভাবের আগে দেশে খাদ্য তথ্য ইউএসএ থেকে 40 হলো তোমার। দুটো পেজ করিয়ে দিলাম, আবার রাতে আবার একটা পেজ আমরা, ঠিক আছে? এখন এই দুটো 3টে বললাম করা এখানে, আমি দুটো করা ক্লাসে স্টার্ট হবে অন্য ক্লাস, ঠিক আছে? সেই জন্য আমাকে এখন ভিডিওটা বন্ধ করতে হচ্ছে, রাতে একটা ভিডিও করে বাকি ক্লাসটা দিলাম।